এদিকে ডক্টর ইউনূসের বাসভবনে ঢুকে গেলেন আওয়ামী লীগ। তবে কি ডক্টর ইউনূসকে নিরাপত্তা দিতে ব্যর্থ সেনাপ্রধান? কি করতে চলেছে সারা দেশে? ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন 1400, যাদের 12 থেকে 13% শিশু। টার্গেট কিলিং এর শিকার তারাও। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের খসড়া প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়, হত্যাকাণ্ডে সরাসরি মদদ দিয়েছেন শেখ হাসিনা। পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাসা পাহারা দিয়েছে পুলিশ, একই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিয়েছে ছাত্র জনতাও। ওরা আমাদের কাছে পাঠাতো না, কিন্তু আর্মি টু আর্মি টক হয়েছে, ওদের বোঝানো হয়েছে এটা তো সেন্টিমেন্টাল ইস্যু। তাহলে ওখানে একটা টোকেন 8 জনকে 9 জনকে পাঠানো, আমাদের 9 জন ওখানে গেল। তারপর থেকে আমরা দেখছি বাংলাদেশ আর্মির চিফ যিনি আছেন, ওই সোজাসুজি চায়না এন্ড পাকিস্তানে কোলে গিয়ে বসে আসছে। হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যেটা আছে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হবে, বিএনপি এবং তার জোট সঙ্গীরা, জোট এই অর্থে না এখনো, কারণ তারা একটা যুগপৎ আন্দোলন করেছে কিছু দলের সাথে। একটা সাংঘর্ষিক ক্ল্যাশ চলছে এই মুহূর্তে। উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল স্যার বসার পর বিভিন্ন কারণে আসিফ নজরুল ইসলামের উপরে যথেষ্ট বিরক্ত সাংবাদিক ইলিয়াস, এবং আমরা যদি দেখি যে ওনার যিনি সহকর্মী বা বন্ধু পিনাকি ভট্টাচার্য, তিনিও আসিফ নজরুল ইসলামের উপর যথেষ্ট বিরক্ত। একটা বিশৃঙ্খল অবস্থা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে বাংলাদেশে এরকম একটি গণঅভ্যুত্থান হইল, তাদের প্রতি মানুষের কি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সেটা দেখা গেল ওই যে যখন নাকি ত্রাণের জন্য টিএসসিতে আহ্বান জানানো হলো। এর পেছনে পালিয়ে থাকা আওয়ামী লীগের ষড়যন্ত্রই দেখছেন রাজনীতিবিদরা। তবে তাদের নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করে বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন 1400, যাদের 12 থেকে 13% শিশু। টার্গেট কিলিং এর শিকার তারাও। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের খসড়া প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়, হত্যাকাণ্ডে সরাসরি মদদ দিয়েছেন শেখ হাসিনা। র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ অর্ধশত সুপারিশ করেছে তদন্ত দল। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই 2024 অধিকার আদায়ের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। নিরস্ত্র ছাত্র জনতাকে থামাতে সর্বশক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্র ও দলীয় বাহিনী একাকার হয়ে কখনো হেলিকপ্টার, কখনো স্নাইপার কিংবা মরণাস্ত্রের ব্যবহার। সরকার প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে নির্বিচারে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। যদিও শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই উল্টো বয়ান প্রতিষ্ঠায় নামে শুরু থেকেই অস্বীকার করে আসে গুম খুনের বিষয়টি। তবে হত্যাযজ্ঞ চালিয়েও থামানো যায়নি ছাত্র জনতাকে। এক পর্যায়ে তীব্র প্রতিরোধের মুখে 5 আগস্ট দেশও ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার কমিশনকে। বাংলাদেশে এসে দীর্ঘ অনুসন্ধান চালায় স্বাধীন অনুসন্ধান দলটি, যার খসড়া প্রতিবেদন এসেছে চ্যানেল 24-এর হাতে। Ways in which our office can support the interim government, people of Bangladesh at this historic time.
দেশের মোট 8টি বড় শহরে অনুসন্ধান চালায় দলটি। কথা বলেছে সাবেক সরকারের উচ্চপদস্থ সিভিল প্রশাসন ও কর্মকর্তা, সামরিক, আধাসামরিক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, আইনজীবী, আহত ও নিহতদের পরিবারের সাথে, যেখানে মোট 16টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। জুলাই আন্দোলনে 1400 জন নিহতের প্রমাণ পায় জাতিসংঘের অনুসন্ধান দল, যাদের মধ্যে 12 থেকে 13% শিশু। বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো আগ্নেয়াস্ত্র ও শটগানের লোহার গুলিতে নিহত হন, আর গুরুতর আহত হয়েছেন 11,700 মানুষের বেশি। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করা, নির্বিচারের গ্রেপ্তার ও আটক, অমানসিক নির্যাতন এবং বল প্রয়োগ করে। আর এই সবকিছুই ঘটেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের সজ্ঞানে, সমন্বয় ও নির্দেশে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল দুজনই নিয়মিত বিভিন্ন উৎস থেকে মাঠ পর্যায়ের এসব প্রতিবেদন পেতেন। অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়ে 21 জুলাই এবং আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রতিবেদনও জমা দেওয়া হয়েছিল, তবে তাতে কর্ণপাত করেননি শেখ হাসিনা। জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহিতা, ন্যায় বিচার, পুলিশ ও নিরাপত্তা, নাগরিক, রাজনীতি ও অর্থনীতি সহ অর্ধশত সুপারিশ দিয়েছে, যেখানে সব বিচার বহির্ভূত হত্যা, গুমের তদন্ত, সুবিচার নিশ্চিতে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্তদের বহিষ্কার সহ পুলিশকে নিরপেক্ষ, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করা হয়। পুলিশের বিষয়ে তদন্ত কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষ করার সুপারিশ করেছে জাতিসংঘ। একই সাথে র্যাবের বিলুপ্তি সহ বিজেপি ও গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা লাগাম টেনে ধরা এবং আনসার বিজিবিকে নিজস্ব বাহিনীর সদস্য দিয়ে গড়ে তোলার সুপারিশ করা হয়। পাশাপাশি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিতে এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ করা হয়। ঋণের মাধ্যমে লুটপাট করা অর্থ সম্পদ জব্দ করাও সুপারিশ করে অনুসন্ধান দল। একই সাথে শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জাতিসংঘের অনুসন্ধান দল। অবাধ ও সত্যিকারের নির্বাচন অনুষ্ঠানে ভোটের আগে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা ও নির্বাচনী সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করা হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। হামলার আশঙ্কায় জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাসা পাহারা দিয়েছে পুলিশ। একই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিয়েছে ছাত্র জনতাও। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে কথা জানিয়ে পিনাকি ভট্টাচার্য বলেছেন, এইভাবে পাহারা দেওয়ার দরকার নেই। তিনি আশা করছেন বাসায় কেউ আসবে না। মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য লিখেন, তার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে তার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাহারা দেওয়ার দরকার নেই, বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসুমের কিছু লোকজন তো থাকতেই পারে। চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। তার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনা আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল শোক পালনের জন্য, সেই শহরে হাসিনা জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগারেরা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে, এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা। স্ট্যাটাসের শুরুতে তিনি জানান, তার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে হত্যার উস্কানি দেওয়ার জন্য এ টিম গ্যাংয়ের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হচ্ছে। ফ্রান্সে তার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং তাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিচ্ছেন, তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধার বিজয় দিবস যেটা আমরা বলি 16 ডিসেম্বর, ওরা আমাদের কাছে পাঠাতো না, কিন্তু আর্মি টু আর্মি টক হয়েছে, ওদের বোঝানো হয়েছে এটা তো সেন্টিমেন্টাল ইস্যু। তাহলে ওখানে একটা টোকেন 8 জনকে, ওর 9 জনকে পাঠানো, আমাদের 9 জন ওখানে গেল। তারপর থেকে আমরা দেখছি বাংলাদেশ আর্মির চিফ যিনি আছেন, উনি সোজাসুজি চায়না অ্যান্ড পাকিস্তানে কোলে গিয়ে বসে আসছেন। এটা এক্সপোজ হয়ে গেছেন উনি। তাই জন্য জানুয়ারি প্রথম উইকে দেখবেন ওদের পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার, পাকিস্তানে গেছেন, জেনারেল মনির কাছে গেছে, বসে আছেন, রাইট? তারপর থেকে ওদের শিপ এসছে, ওদের কন্টেনার এসছে, ওদের এক্সপ্লোসিভ এসছে, ওদের আর্টিলারি গান এসছে। এখন আপনার এই 7 থেকে 11 ফেব্রুয়ারির মধ্যে ওদের নেভি এক্সারসাইজ চলছে, আমান 25, ওখানে
আপনি দেখবেন বাংলাদেশ নেভি চিফ ওখানে গেছে, আর ওর সঙ্গে 21 তারিখে ISI লোক এসছিলেন। ওই 21 তারিখে প্রফেসর ইউনূস গিয়েছিলেন দাভোসে, যে 22 তারিখে আপনি দেখবেন উনি কাঁদছিলেন, উনি বললেন আই এম এ ব্রেভ ম্যান, আমাদের ছাত্রগুলো ব্রেভ ম্যান, উনি একজনের কথা বললেন, কিন্তু ওখানে তো 2000 থেকে বেশি লোক মরলো, রাইট? তো এইটা একটা ফেজ ছিল আপনার, রাইট? ওর মধ্যেই যখন এরা গিয়েছিলেন, আমাদের বাংলাদেশ আর্মির লেফটেন্যান্ট জেনারেল ওখানে গিয়েছিলেন, ওনারা বলেছিলেন যে আপনার সঙ্গে আমরা যৌথ ট্রেনিং করব, আপনাদের ওয়েপন এভলিউশন করব। উনি JF-17 এর উপরে ওরা বলছেন কি আমরা কিনতে চাইছি, ওরা ট্রেনিং, ওরা স্পেশাল কমান্ডোজ, তাই জন্যে এই আমাদের যে আপনি বলছেন বাংলাদেশ আর্মি ট্রেনিং অ্যান্ড কমান্ড যেটা আছে ওখানে গেলেন, রাইট? ওরা এখন এসছে, ওরা এখন গিয়ে ওদেরকে এভ্যালুয়েশন করছে কি কাদেরকে সিলেক্ট করা হবে, ওদেরকে কি পড়ানো হবে, কি করে ইন্ডক্ট্রিনেশন হবে, কি করে নতুন ইকুইপমেন্ট উপরে, কি করে IT ইনফরমেশন টেক কি করে করতে হবে। বাংলাদেশ আর্মিকে এসব ট্রেনিং দরকার লাগে না, কিন্তু যেহেতু ISI এসছে, একটা ইন্টেলিজেন্স টু ইন্টেলিজেন্স একটা কথা হচ্ছে। ময়মনসিং বাদে আর কোন কোন জায়গায় ওরা এরকম ভাবে ঘাঁটি কাটতে পারে বলে আপনি খবর পাচ্ছেন? বহুত সুন্দর কথা বললেন আপনি, রাইট? এর জন্য আমাকে যেতে হবে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে 4 দিন ISI থেকেছে, ওটাই আপনি বুঝতে পারবেন কি বাংলাদেশে মাটিতে আপনার পাকিস্তান ISI লোকের ফুটপ্রিন্ট কোথায় কোথায় আছে, আর পাকিস্তান আর্মি কোথায় কোথায় গেছে। ভেরি নাইস কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্কড। নাম্বার 1, ওরা অ্যাকচুয়ালি বলেন তো 3 জায়গায় গেছে, ওরা 3টে মিলিটারি ক্যান্টনমেন্ট ওরা টাচ করেছে। নাম্বার 1 ঢাকা, নাম্বার 2 রংপুর, নাম্বার 3 চিটাগাং, রাইট? ময়মনসিং তো আছেই, আপনি তো বলছেন, আমরাও বলছি কি ময়মনসিং তো আছে। চতুর্থ, ওখানে ট্রেনিংয়ের জন্য ওরা ওখানে বসে আছে, তাহলে যেখান থেকে উৎস যেটা আছে ওটা ওখানে বসে ওরা কাজ করবে। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন ঢাকা, আর ওর ফলে কি হলো এটাও আপনি এখন বুঝতে পারবেন কিছুক্ষণ যখন আমরা আপনি বলবো। তো এটা 3টে গাড়িতে 2টো মেজর জেনারেল, একটা গাড়িতে একটা মেজর জেনারেল ওদের সিনিয়র মোস্ট, ওর সঙ্গে বা পাকিস্তান এম্বাসি যারা ঢাকায় আছেন বাংলাদেশ উনি বসেছিলেন। দ্বিতীয়তে আছে ওদের মেজর জেনারেল SSG ব্রিগেডিয়ার গেছিলেন, প্লাস পাকিস্তান এম্বাসি যে ঢাকা আছে ওর একজন অফিসার বসেছিলেন। এদেরকে উইন্ডশিল্ড টুয়ার দেওয়া হলো, তার মানে কালা সিসা যেটা গাড়ি লাগানো আছে কালো কাঁচ লাগিয়ে পুরো ঢাকা ডোরে ঘুরিয়ে দেওয়া হলো। ওরা ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, ওরা যখন এই 32 ধান মান্ডি যখন ওরা ক্রস করছে, ওরা তাকালো, ওরা বলছে এটা কি আছে ভাই, এটা রাজঘাটে, এটা খুব ভালো জায়গা লাগছে, এটা কি জায়গা আছে? তাহলে ওরা ওই 21 তারিখে বলা হলো ওদেরকে কি এটা আমাদের বঙ্গবন্ধুর স্মৃতি চিহ্ন, এখানে ওনাকে মারা গেছিল। এটা শুনে ওরা এজিটেটেড হয়ে গেল, আর যখন ওরা নামলেন আর DGFI যে হেডকোয়ার্টারে গেলেন, ওই ইয়াং অফিসার যে ব্রিগেডিয়ার SSG ছিল পাকিস্তান, এই DGFI এর উপরে চিৎকার করে বলেছে কি তোমরা এটা করছোটা কি, এটা হাট ঢাকার একটা বুকে তোমরা বঙ্গবন্ধুর একটা তুমি স্মৃতি চিহ্ন রেখে দিয়েছো, যে লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার করছে, তোমরা ভাঙো এটা। 21 জানুয়ারিতে ওরা বলে দিয়েছে এটা ভাঙো। আর যতগুলো বঙ্গবন্ধুর শেখ মুজিবুরের সঙ্গে যতগুলো ওদের স্মৃতি চিহ্ন যতগুলো ছড়িয়ে আছে, ওর জন্মস্থান হোক, আত্মীয় হোক, ওদের রিলেটিভ হোক, যারা আছে ও সব ভাঙো। আর এটাও বললো DGFI কে তোমাদের কাছে যদি লিস্ট না থাকে আমি দেবো। অ্যান্ড পসিবলি DGISI এই জিনিসগুলো যেটা ভাঙা হয়েছে 5 তারিখে 5 ফেব্রুয়ারিতে ওটা DGISI লিস্টটা দিয়েছে, আর এটা খুব চিৎকার করে ওরা বললো, রাইট? ওখানে একটা ডিনার পার্টি দেওয়া হলো, ওর মধ্যে চাইনিজ লোক আসলেন, ওদের সঙ্গে কি কথা হয়েছে আমরা জানি না, ওদের ভিতরে ওটার খবর নেই। তারপর ওটা 3টে ইম্পর্টেন্ট মিটিং হয়েছে আপনার ঢাকা ক্যান্টনমেন্টে, ওর মধ্যে যেখানে ওখানে থেকেছে, ওখানে গেছে, ওখানে ব্রিফিং এর মধ্যে ঢাকা ক্যান্টনমেন্টে ISI লোকের সঙ্গে 3টে ইম্পর্টেন্ট। নাম্বার 1, ওরা জামাত সঙ্গে মিটিং করলো, ডেলিগেশন, ওর মধ্যে জামাত চিফ ছিলেন না, উনি ভিডিও কনফারেন্সে ওদেরকে আশীর্বাদ করলেন, বলে দোয়া দিচ্ছি দিচ্ছি। ওরা বলল জামাত ইসলাম বাংলাদেশকে রিএশিওর করলো কি 2016-র মতন হবে না আর সিচুয়েশন, তোমাদেরকে আমি আর ফাঁসি চড়াতে দেবো না, তোমার যা করা আছে করো, আমরা তোমার সঙ্গে আছি। এখন তো আমাদের কাছে কোনো ভিসা প্রবলেম নেই, এখন তোমার থাকার কোনো প্রবলেম নেই, তোমাকে আমরা নিয়ে যাব। তো এটা জামাত ইসলাম বাংলাদেশের সঙ্গে ওকে ইস্যুরেন্স দিলেন কি তোমার যা আছে যে কাজগুলো আছে তোমার চালিয়ে যাও। দ্বিতীয়, ওরা স্টুডেন্টের সঙ্গে মিটিং হলো, ওরা কিন্তু ইমপ্রেস নয়, ওরা বলছে এদের মধ্যে দম নেই, এদের মধ্যে দম নেই, বহুত শীঘ্রই এরা শেষ হয়ে যাবে, রাইট? তো ওরা স্টুডেন্টরা বলেছিল আমরা পলিটিক্যাল পার্টি বানাতে চাই, তোমরা আমাকে সাপোর্ট করো। ISI বললো আমি দেখছি, ওরা কমিটেড নয়। ISI ইজ নট কমিটেড অন পলিটিক্যাল পার্টি বাই দ্য স্টুডেন্ট। হয়তো জামাত ইসলাম ওদের সঙ্গে কি আন্ডারস্ট্যান্ডিং আছে ওরা বুঝতে পারবে। অ্যান্ড তৃতীয় হলো আমাদের মিটিং জেনারেল ওয়াকুর জামানের সঙ্গে, এটা 1-to-1 মিটিং, ওই রুমের মধ্যে কেউ ছিল না, এটাই জেনারেল ওয়াকুর জামান একটা সিগনেচার। উনি এত মানে
কি বলবো, প্রত্যেকটা জিনিস নিজের বুকের কাছে রাখতে চান। উনি এত অসহায় হয়ে গেছেন, মানে উনি এত কমজোর হয়ে দুর্বল হয়ে গেছে, মানে উনি একদম সমর্পণ করে দিয়েছেন নিজেকে। অ্যাবসলিউটলি উনি কার সঙ্গে বিশ্বাস করছেন না। উনি মনে হয় উনি জিয়াউর রহমান হয়ে যাবেন। উনি 31 মে 1981 যেরকম জিয়াউর রহমানকে মারা গেছিল, হয়তো জল ওয়াকুরুজ্জামানের সেম কন্ডিশন হবে, রাইট? তাই জন্য উনি ভয়, কি কথা হচ্ছে কি কথা হচ্ছে না উনি কাউকে জানাচ্ছেন না। তাই আইএসআই যারা এসেছিল ওদের কাছে, ওনার 1-to-1 টক, ওর মধ্যে কি টক হয়েছে আমরা জানি না। আনলেস আনটিল আইএসআইয়ের মধ্যে যদি, পাক আইএসআইয়ের মধ্যে যদি কেউ আমাদের ইন্ডিয়ার যারা লোক আমাদের কাছে চলে আসবে, কারণ এটা নতুন ভারত আমাদের কাছে ওখানে যাওয়ার আগে খবর চলে আসে, যে সমস্ত খবর এক্সক্লুসিভ খবর এগুলো আপনারা পাচ্ছেন, সেই সত্যি এই জিনিসগুলো আইএসআই আসার পর হয়েছে। আপনাকে একটু থামাবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে বিষয়টি নিয়ে আমরা আরো একটি যে বিষয় নজর রাখবো সেটি হলো ঢাকাতে এই যে 32 ধানমন্ডি, যে মুজিবের বাড়ি, শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়িটিকে আক্রান্ত করা, ধ্বংস করার পিছনে যাদের চক্রান্ত, সেটা তো ওই ঢাকার আইএসআই বৈঠক থেকে কিন্তু প্রকাশ হয়ে গেল, পরিচিত হয়ে গেল, আমরা জানতে পারলাম। কিন্তু যে দ্বিতীয় বিষয় সেটি হলো ভারতের বিরুদ্ধে আইএসআই কি কি ষড়যন্ত্র করছে এবং কি কি ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের আর কোন কোন জায়গায় গিয়েছে এবং ভারতকে অস্থির করার জন্য কি কি প্ল্যান করেছে, সেই সমস্ত প্ল্যান ফাঁস করবো আজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা এবং ডিফেন্স বিশ্লেষক অবশ্যই কর্নেল আর.কে শ্রীবাস্তব স্যার। স্যার, যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, আইএসআই ভারতকে অস্থির করার জন্য ঠিক কোন কোন জায়গায় গিয়েছে, কি কি ছক কষেছে? দেখুন, আইএসআই ওদের স্টেশন বানাতে চায়। আপনি যদি এটা মনে থাকে যে ওরা একটা ইউনিফর্ম লাগিয়ে পাকিস্তান আর্মি লোক বাংলাদেশের মাটিতে আসবে, এটা সম্ভব না, ওকে বাংলাদেশের লোকই মেরে দেবে। কিন্তু ওরা একটা ইউনিফর্ম ছাড়া ওরা স্টেশন বানাতে চলেছে। একটা রংপুরে স্টেশন বানাচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্টে, একটা চট্টগ্রামে। লেট মি টেল ইউ কি হলো আপনার রংপুরে কি হলো। ওরা সামরিক বিমান দিয়ে ওরা রংপুরে নেমেছে, ওখানে হেলিকপ্টার দেওয়া হয়েছে, আর ওপর থেকে ওদেরকে দেখানো হয়েছে আমাদের শিলিগুড়ি করিডোর। ওখানে দেখানো হয়েছে কোথায় আছে চায়না, চুম্বি ভ্যালি কোথায় আছে, ভুটান কোথায় আছে। খুব এক্সটেন্সিভ ওদেরকে র্যাকি করানো হয়েছে, বিকজ ওরা বাচ্চার মতন কথা বলেছে কি আমরা দেখতে চাই চিকেন নেক কোথায়, চিকেন নেক করিডোর কোথায়। এটা শিলিগুড়ি করিডোর যেটা আমরা বলি, ওটা ওরা অ্যাবাউট 45 মিনিটস ওরা বাইরে এতে বসে ওরা এটা পুরো জিনিসটা দেখে। কিছুদিন আগ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যেটা আছে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হবে, বিএনপি এবং তার জোট সঙ্গীরা, জোট এই অর্থে না এখনো, কারণ তারা একটা যুগপৎ আন্দোলন করেছে কিছু দলের সাথে, গণতন্ত্র মঞ্চ আছে, 12 দলীয় জোট আছে, আরো কিছু দল আছে, এবং অপর পক্ষে জামায়াত এবং তার সাথে কিছু কিছু ইসলামী দল থাকবে, এবং ছাত্ররা যে দলটা করতে যাচ্ছে তারা জামায়াতের সাথে থাকতে পারে। এই ধরনের একটা হিসাব নিকেশ কেউ করছিলেন, নানা কারণ আছে, আমি আসবো সেই জায়গায়, কিন্তু এই ধরনের একটা পারসেপশন ছিল। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ছাত্র নেতা, মানে এই ছাত্ররা যে দল বলছি, যখন ছাত্রকে আমরা খুব মনোলিথিক হিসাবে দেখা ঠিক হবে না, ছাত্র বলতে এই মুহূর্তে যারা এই সংগঠনগুলোর সাথে আছে তাদেরকে বলছি, কারণ অভ্যুত্থানের জুলাই আগস্টেও ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, সাধারণ ছাত্র ছিল যারা কোনো দল করেনি এবং যারা এই দুটো সংগঠনেও যুক্ত হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কথা বলছি। তো তাদের দলের সাথে জামায়াতের সাম্প্রতিক কিছু বিভেদের মতো দেখা যেতে পারে, এবং খুব গুরুত্বপূর্ণ 3 জন নেতা এই প্রসঙ্গে কথা বলেছেন এবং কিছু ক্ষেত্রে খুব টাফ কথা হয়েছে। তো তাহলে আমরা আগে যেটা জানতাম বা যে ধারণা ছিল, মানে এই ধারণা যে একেবারে আকাশ থেকে এসে পড়েছে তা না, তাদের কিছু আচরণের কারণে বা কিছু অভ্যন্তরীণ তথ্য কোনো না কোনো ফর্মে পেয়ে যাওয়ার কারণে এটা মনে হচ্ছিল, সেই জায়গা থেকে একটা বড় চেঞ্জ। ফলে জামায়াত এবং ছাত্রদের মধ্যে এক ধরনের সংঘাত দেখা যাচ্ছে। কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছিল, কিন্তু এই গত 5 আগস্ট এবং পরবর্তী সময়ে অনেক ঘটনা ঘটে গেল বলে সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে কথাগুলো বলা হয়নি। আমি 3 জন নেতা, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম, এই 3 জনের 3টা উক্তিকে একত্র করলে আমরা মনে হয় একটা পিকচার পাবো। সবচেয়ে কঠোর বক্তব্য দিয়েছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, মানে একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে, আওয়ামী লীগ এবং জামায়াতকে দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি অভিহিত করেছেন। তার মতে ভারতপন্থী কোনো দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তার মানে আওয়ামী লীগ এবং জামায়াত ভারতের এক্সটেনশন, এবং ভারতের এক্সটেনশনের কোনো দলকে, ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। তার মানে আওয়ামী লীগ না, জামায়াতকেও ক্ষমতায় দেখতে চায় না। খুবই ইন্টারেস্টিং।
এবং জনাব নাহিদ ইসলামের বক্তব্য আমাদের কাছে এটার সাথে মিলালে খুবই অবাক লাগবে। তার মাঝখানে নাহিদ ইসলামের বক্তব্যে আসছি, তার আগে আমি জনাব মাহফুজ আলমের একটা স্ট্যাটাস খুবই আলোচিত হয়েছিল, নিশ্চয়ই আমরা অনেকে দেখেছি, বিশেষ করে যখন ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে একজনের একটা লেখার মধ্যে এমন এসছে যে অনেক মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং সেটার জন্য সেই লেখক আল্লাহর কাছে তাদের হয়ে ক্ষমা চাইছেন। মানে ইনসাফ ছিল না যুদ্ধে যাওয়া। অথচ ওই সময় মুক্তিযুদ্ধে যে বিভৎস অপরাধ পশ্চিম পাকিস্তানিরা করেছিল, সে সময় যারা তার সঙ্গী হয়েছে তারা তো বটেই, যারা নৈতিকভাবেও পাকিস্তান মিলিটারিকে সমর্থন করেছে, পশ্চিম পাকিস্তান এইভাবে বল প্রয়োগ করে, এই বিভৎসতা করে পূর্ব পাকিস্তানকে তার সাথে ধরে রাখবে, এটা যারা নৈতিকভাবেও সমর্থন করেছে, আল্লাহর কাছে ভয়ঙ্করতম পাপ তারা করেছিল। কিন্তু উনি ক্ষমা চেয়েছেন। তারপর জনাব মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়েছেন, আমাদের নিশ্চয় মনে আছে জানুয়ারির শেষের দিকে, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। এখানে যিনি মানে মুক্তিযুদ্ধের হিস্ট্রি নিয়ে কিছু আলোচনা, যেমন শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট আছে, তিনি ছিলেন, কিন্তু তার অবদান আছে, তাই ৭২ পূর্ব মুজিবকে গুরুত্ব দেওয়ার কথা আছে। মুক্তিযুদ্ধের একাংশ ফ্যাসিস্ট হয়েছেন, পরে নানান রকম উল্টোপাল্টা করেছেন, কিন্তু মোটা দাগে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করেই আগাতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা উনি ওনার এখানে বলেছেন। আমরা একটা জায়গায় একটু পড়ি, এইসব বলার পর বলছেন, জুলাই সুযোগ নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করার, লীগের সাথে বিচার কার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ দিল্লির আশ্রয় থেকে দেশ বিরোধী চক্রান্ত করাকে তারা বেছে নিল। আপনারা ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই ৭১ ও ২৪কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে। এই জায়গাটা খুব ক্লিয়ার, ৭১কে নিঃশর্ত এবং নিরঙ্কুশ। ইয়াস, আমরা দীর্ঘদিন, আমি নিজেও আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেছি, তার যে হিস্ট্রি, তার যে ভার্সন, সে ৭১কে যেভাবে দেখে, তার সকল মুক্তিযুদ্ধের চেতনাকে সে যেভাবে ডিফাইন করতে চায়, প্রত্যেকটা নিয়ে আপত্তি আছে। আওয়ামী লীগ সেটাকে তার ব্যক্তিগত সম্পত্তিতে এক ব্যক্তির যুদ্ধে পরিণত করেছে, এর বিরুদ্ধে আছে, কিন্তু ওটা নিয়ে আমরা কথা বলছি যে ৭১কে ভিত্তি করে এই দেশ থাকবে, ২৪ সেটার এক্সটেনশন। আমি নিজে কলামও লিখেছি, এর আগে একদিন একটা ভিডিওতে দেখিয়েছি। তো যারা মাহফুজ আলম এই কথাটাও খুব ক্লিয়ারলি বলছেন এবং এটা স্পষ্টভাবেই জামাতকে ইন্ডিকেট করে, কারণ জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান ক্লিয়ারলি বলেছেন, মানে খুবই অস্পষ্টতা দিয়ে, ৭১ যদি জামায়াত অপরাধ করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, অপরাধ উনি ভুল বলেছেন, তাহলে তারা ক্ষমা চাইবেন। মানে এখনো তারা এত কনফিউজড, এত যদি। কিন্তু এবার আসি জনাব মাহফুজ আলমের নাহিদ ইসলামের ইন্টারভিউ প্রসঙ্গে। তিনি ভারতীয় একটা পোর্টালকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেকগুলো কথাবার্তা উনি বলেছেন, জামায়াত প্রসঙ্গেও খুবই কঠোর বার্তা তিনি দিয়েছেন। আমি কয়েকটা জায়গায় একটু পরে জামায়াত সংখ্যা, এখানে ইনফ্যাক্ট উনি ইন্টারেস্টিং অনেক কথা বলেছেন, কিন্তু জামায়াত অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো, এভাবে বলছে, আপনারা বলেছিলেন, এটা মূল জায়গা না, মূল জায়গাটা আমি পরে আসছি, যেখানে উনি জামাতের ব্যাপারে অনেক টাফ রয়েছে, কিন্তু এটা জামাত রিলেটেড এই প্রশ্ন, তাই এটা নিয়ে একটু কথা বলি। আপনারা বলেছিলেন ৭১ ধারাবাহিকতায় ২৪, ৭১ ঘটনা তো জামাত ক্ষমা চায়নি, জামাতকে আপনারা অন্তর্ভুক্ত করেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেননি, তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আসছে? জনাব নাহিদ বলছেন, ৭১ পরবর্তী এতকাল পরেও ইচ্ছা করে জামাত ইস্যুটাকে প্রাসঙ্গিক করে রাখা হয়েছে। যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবির ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল, তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে, আমি দ্বিমত করি। এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামাতের কাফফারা হয়েছে, কিন্তু জামায়াতকে প্রতিশ্রুতি দিতে হবে ৭১ মীমাংসিত বিষয়, এই নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধিতা করবে না, ৭১ বিরোধী অবস্থান নেবে না, এই নিশ্চয়তা তাদের দিতে হবে। এখন মূল নেতৃত্ব ৭১ নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা বিতর্ক চালাচ্ছে, তারপর আবারও বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। জনাব নাহিদ বলছেন, ৭১ আমাদের ভিত্তি, এটাই শেষ কথা, ৭১ পক্ষ বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না। আমরা ৫০ বছর পর পার করে ফেলেছি, কিছু বিচারও হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু জামাত অনুসারীদের ৭১ বিরোধীদের জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে, আওয়ামী লীগের তো এখনো বিচারও হয়নি। অনেক কিছু ধরা যায়, আমি সেই জায়গায় যাচ্ছি না। জামাতের যে ফৌজদারি অপরাধ যদি থেকে থাকে, তারা যদি এইভাবে বলেন করেছেন, আমি বিশ্বাস করি, জানি জামাতের লোকজন অ্যাক্টিভলি অনেকেই করেছেন এবং সাংগঠনিকভাবেও এই অভিযোগ খুব সিরিয়াসলি আছে। কিন্তু আমরা এটাও নিশ্চয়ই জানি, কোনো আন্দোলন কারো কাফফারা হয়ে যায় না, যেমন ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না।
যাই হোক, আমি ছাড় দিচ্ছি, এবং এটা সত্য জামাত প্রচণ্ড অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার সরকার দ্বারা, রেজিম দ্বারা, এবং এই মুভমেন্টে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটাও খুবই সঠিক কথা। কিন্তু জামাত প্রসঙ্গে এরপর যা বলেছেন সেটা একে রীতিমতো বোমা ফাটানোর মতো ব্যাপার। উনি বলছেন, ডিসেম্বরে ভোট হলে জামাত, হেফাজত, চরমোনাইপন্থীরা কত ভোট পাবে? তিনি বলছেন, আগের হিসাব এবার মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি, প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎও নেই বাংলাদেশে, বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারা সর্বজনীন গণতান্ত্রিক চরিত্রের দলকে মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি। আমি আবার পড়ি, তিনি বলছেন, আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎও নেই বাংলাদেশে। খুবই কঠোর কতগুলো শব্দ বাক্য ব্যবহার করেছেন জনাব নাহিদ জামাত প্রসঙ্গে। সেলফ এক্সপ্লানেটরি, এগুলোতে আর যাই না। কিন্তু এই যে তিনজন অতি গুরুত্বপূর্ণ মানুষ তিনটা ভিন্ন প্রেক্ষাপটে জামায়াতকে নিয়ে খুব টাফ কথা বলেছেন, যেটা তারা আগে বলতেন না। যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নিরপেক্ষতা নষ্ট হওয়ার কথা বলছেন, ছাত্র উপদেষ্টারা যদি সরকারে থেকে দল তৈরি হয়, ওনার থেকে দল কাজ করবে না, তারা সরকারে থাকলেই নিরপেক্ষতা প্রশ্ন আসবে। ঠিক একই রকম মন্তব্য জামায়াতের আমির করেছিলেন কয়েক মাস আগে, তখন কেউ রিয়াক্ট করেনি। এটা হয়েছে, এবং বহু ক্ষেত্রে জামায়াতের সাথে ছাত্রদের দুটো সংগঠনের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখেছি, চিন্তার, বক্তব্যের, এটা হয়েছে। ফলে এই মিল মনেই হচ্ছিল। এখন প্রশ্ন এসছে, ছাত্ররা কি জামায়াতকে তাহলে লায়াবিলিটি মনে করতে শুরু করেছে? আমি ধারণা করি শিবিরের যে ম্যাগাজিনের নিবন্ধটা ছিল, শিবির সেটা অনলাইন থেকে সরিয়ে ফেলেছে শুনলাম, যে এটা ছিল, এটাকে যতই তারা বলুক না কেন যে এটা তাদের একজনের মত, মানে এই ধরনের অপিনিয়ন তো আসলে লেখাই হয়, আমরা যারা কলম টলম লিখি আমাদের এটা পত্রিকায় ঘোষণা করে দেয়, কিন্তু তারপরও আসলে মানুষ বুঝতে চেয়েছিল জামাত প্রকারান্তরে কি করেছে। সেবার যে মারাত্মক রিয়াকশন হয়েছিল, মানে অনেকে ধরে নিয়েছে শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে বলে ৭১কে আমরা ডিনাউন্স করব, না, এটা হয় নাই। বিএনপি তার শুরু থেকেই শক্তভাবে ৭১-এর পয়েন্টে ছিল, কারণ তাদের খুবই গ্লোরিয়াস হিস্ট্রি আছে তাদের প্রতিষ্ঠাতার, তাই তারা এটা ব্যবহার করেছেন। জামায়াত হয়তো এটা করতে গেছে, এবং ছাত্ররাও দেখলো সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষ, মানে তাদের সামাজিক মাধ্যমে অ্যাটলিস্ট যেখানে যে মানুষগুলোকে আমরা দেখতে পাই, তারা খুব স্ট্রংলি জামায়াতের অবস্থানটাকে ডিনাউন্স করছে, শিবিরের পত্রিকা যেটা আছে খুব স্ট্রংলি করছে। যারা মাহফুজ আলম সেটাকে রেসপন্ড করেছেন, তার নিজের চিন্তা সেটা হতেই পারে, কিন্তু সেটাকে রেসপন্ডও করেছেন, কারণ উনি সরকারের জায়গায় বসে রেসপন্ড করা খুব সোজা কথা না। যারা পাটোয়ারি তো খুবই টাফ কথা বলেছেন, জামায়াতকে ভারতের সাথে ট্যাগ করছেন, মানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ বদনাম, সবচেয়ে খারাপ কাউকে যদি আপনি বলতে চান তাকে ভারতের দালাল বলতে হবে। উনি যা বলেছেন এই বক্তব্যটার মানে কিন্তু ভারতের দালাল বলা হয়। সো জামায়াতকে সবচেয়ে কঠোর স্টিগমা দিয়েছেন তিনি, এবং জনাব নাহিদের কথা এটা। আমি আরেকটা কারণ আছে বলে মনে করি, সেটা হলো দেশের জনগণ জামায়াতের এই যে স্বাধীনতার সময়কার অবস্থান সেটা কোনোভাবেই পছন্দ করে না, সেটা শিবিরের ওই ঘটনার পর দেখা গেল। নট অনলি দ্যাট, জামায়াতকে বাংলাদেশের সাথে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে, ভাঙচুর সহ যেসব ক্ষেত্রে মব তৈরি হচ্ছে, যেসব ক্ষেত্রে রাষ্ট্রের আইনের বাইরে কিছু ঘটছে, এবং যেসব ক্ষেত্রে বাংলাদেশ একটা সন্ত্রাসী বা ইসলামী জঙ্গিদের হাতে চলে গেছে বলে ন্যারেটিভ তৈরি করা যায়, সেসব ক্ষেত্রে জামায়াতকে টার্গেট করে বাইরে এবং বিশেষ করে ভারতে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে। আমি যেখানেই দেখেছি ভারতের মূল আর্গুমেন্ট, তারা ভারত এই যেখানে যেখানে মব তৈরি হচ্ছে, ৩২ ভাঙা থেকে অন্যান্য জায়গায় যেখানেই মাজার ভাঙা হচ্ছে, সত্য মিথ্যার আলোচনা এটা না, কিন্তু যে পারসেপশন তৈরির চেষ্টা করা হচ্ছে যেগুলো সব জামায়াত করছে, জামায়াত আছে, অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামিস্টরাও আছে, জামায়াতও আছে। ফলে জামায়াতের আমিরকে আমরা কিছুদিন আগে ৩২ নম্বর এবং পরবর্তী ঘটনা নিয়ে খুবই শক্ত বিবৃতি দিতে দেখেছি। আমি বলছি না যেটা তার আন্তরিক ইচ্ছা না, আমি বিশ্বাস করি তার আন্তরিক ইচ্ছাও আছে, কিন্তু সেটাকে তারা আরও শক্তভাবে করেছেন, কারণ গ্লোবালি এই ধরনের
আলোচনা শুরু হয়ে গেছে। ভারতের আলোচনাকে গুরুত্ব কম দেওয়ার কারণ নেই, কারণ বাইরে থেকে যদি সার্চ করা হয় যে কেউ দেখবেন ইংরেজিতে কন্টেন্টের ক্ষেত্রে ভারতীয় কন্টেন্টই সবার সামনে আসে, তবে ফলে বাইরে থেকে এই জিনিসটাই অনেক বেশি মনে হয়। এখন যেহেতু জামাত প্রচুর স্টিগমাটাইজড হয়ে যাচ্ছে গ্লোবালি, এখন প্রশ্ন আসছে ছাত্ররা কি তাহলে জামাতের সাথে জোট করা বা এই চিন্তা থেকে দূরে সরে আসবে? কারণ এই স্টিগমা তো তাদেরকেও নিতে হবে, খুবই সম্ভাবনা আছে এটার। তাহলে সেই কারণে তারা সরছেন। আরেকটা কথা শোনা যায়, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি খুবই ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যেটা হয় বাংলাদেশে অতি ইনক্লুসিভ রাজনীতি কঠিন হয়ে ওঠে। এই অর্থে কঠিন হয়ে ওঠে যে আমরা এখনো, আমি বলেছি বহুবার যে আমরা এখনো আইডিওলজিক্যাল পয়েন্টেই রাজনীতি করার চেষ্টা করছি, নিজেদের আইডিওলজিক্যাল অবস্থান ঠিক করতে চাইছি, কিন্তু শুধু এগুলো সব সরিয়ে রেখে শুধুমাত্র একটা সিটিজেন স্টেট তৈরি করতে চাই এবং একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চাই। ফলে আমি শুধু ওয়েলফেয়ার নিয়েই একটা রাজনৈতিক দল গড়ে উঠবে এবং কথা বলবে, আম আদমির মতো, আগেও বলেছি, সেই জায়গায় যাওয়া যায়নি। ফলে বিভিন্ন রকম মানুষ আসায়, বেশ বাম থেকে শুরু করে বেশ ডান মানুষ এর মধ্যে আছে। আমি ধারণা করি একটা ইন্টারনাল ফাইটও তৈরি হয়েছে, যে ফাইটেরও একটা বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে। এবং যদি আইডিওলজিক্যালি তারা তাদের অবস্থানকে নিশ্চিত করাতে চায়, তাহলে আমি মনে করি যে ফর্মে এবং যে স্ট্রাকচারে তারা আছেন এটা কার্যকর হবে না। যাই হোক, বটম লাইন হচ্ছে এটা, আমাদের এতদিন পর্যন্ত অনেকে যেটা মনে হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে দল তৈরি হতে যাচ্ছে, সেটা জামায়াত সহ অপরাপর ইসলামী দলগুলোর সাথে জোটে যাচ্ছে, এই মুহূর্তে অন্তত সেটা মনে হচ্ছে না। এবং সেটা যদি হয়, আমি তাদের এটাকে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, ইটস মাই টেক, আমি অনেকে বলেন আমি নিরপেক্ষ আছি কি নাই, নানান আলাপ, একদিন কথা বলবো এটা নিয়ে। আমি নিরপেক্ষভাবে সব কথা বলবো তা বলিনি। মাই টেক মানে হচ্ছে আমার অ্যানালিসিস এবং আমার অপিনিয়ন আছে, এবং আমার সুনির্দিষ্টভাবে আমার কিছু রাজনৈতিক অবস্থান আছে, মানে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেই অবস্থান আছে। সুতরাং আমার আলোচনা কথার মধ্যে সেটা একটা ছাপ থাকবে, আমি একদিন এটা নিয়ে বিশদভাবে কথা বলবো। তো যাই হোক, তারা যদি জামায়াতের সাথে বা ইসলামিস্টদের সাথে জোটে না গিয়ে তারা যেটা ঘোষণা করেছেন অলরেডি, মধ্যপন্থী দল, তারা সেভাবেই তাদের যাত্রা শুরু করেন, কাজ করেন, এটা তাদের জন্য ভালো হবে বলেই আমি বিশ্বাস করি। সালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর আসিফ নজরুল, একটা সাংঘর্ষিক ক্ল্যাশ চলছে এই মুহূর্তে। উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল স্যার বসার পর বিভিন্ন কারণে আসিফ নজরুল ইসলামের উপরে যথেষ্ট বিরক্ত সাংবাদিক ইলিয়াস। এবং আমরা যদি দেখি যে ওনার যিনি সহকর্মী বা বন্ধু পিনাকি ভট্টাচার্য, তিনিও আসিফ নজরুল ইসলামের উপর যথেষ্ট বিরক্ত। এখন এই বিরক্তির ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে, গতকালকে সাংবাদিক ইলিয়াস যে স্ট্যাটাস দিয়েছেন, তো সেই স্ট্যাটাস অনুযায়ী তার যে বক্তব্য, তার যে মোটামুটি ওয়ার্নিং, তো সেই ওয়ার্নিংটাতে আরো একটা বুলডোজার ঝড় আমরা কি দেখতে পাচ্ছি বা দেখতে যাচ্ছি? যেহেতু আসিফ নজরুল ইসলাম তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, সো তার বাড়িতে বুলডোজার ঝড় উঠুক না উঠুক, বাট তিনি কিছুটা সাময়িকভাবে ঝামেলায় সম্ভবত পড়তে যাচ্ছেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন কোথাও না কোথাও সরকারের বাহিরে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। বিডিআর হত্যাকাণ্ড, আপনারা সকলে জানেন যে বিডিআর এর যে ঘটনা বা আমাদের বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ডের পর যে সকল বিডিআররা বন্দী হয়েছিল, তাদের মধ্যে অনেকেই মুক্তি পেয়েছে। আবার একটা প্যাথেটিক নিউজ হচ্ছে, 17 বছর জেল খেটে যেদিন মুক্তি পেলেন সেদিনই মারা গেলেন আমাদের বিডিআর এর একজন সদস্য। তো এর পরপরই আসিফ নজরুলের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের শক্ত একটা অবস্থান দেখলাম। তিনি বললেন যে বিডিআর এর পরিবারের সাথে নাটক করছেন আসিফ নজরুল সরকার। আর এর পাশাপাশি তিনি লিখছেন যে আসিফ নজরুল, বিডিআর এরা বসে থাকবে না, আইন তোমারে শিখিয়ে দেওয়া হবে। সারা দেশ থেকে বিডিআর পরিবার এবং সাধারণ জনতা ঢাকায় আসুন। তো এই যে বক্তব্য, আমরা এর আগে ধানমন্ডি 32-এর বেলায় দেখছি যে কিভাবে চোখের পলকে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আর যেটার ঝড় সারা বাংলাদেশে বয়ে গেল। এখন আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের আহ্বান, এইটা কতটুকু সফল হবে? বাংলাদেশে গেল 6 মাসে কিছু জিনিস সফল, সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনা বা তার পরিবারের বিরুদ্ধে অথবা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যখন কোনো সিদ্ধান্ত আসে,
তখন আমরা ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের একটা কি বলা হয় এটারে, যে বন্ডিং বা কানেক্টিভিটি, বিচ্ছিন্ন থাকা দলগুলা চুম্বকের মতন একত্রিত হয়, দেন একটা ঘটনা ঘটে যাচ্ছে। বাট এর বাহিরে যে ঘটনাগুলো, সেখানেও সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য তাদের ব্যর্থতার গল্পটাও কিন্তু একটা বড় ধরনের। বিশেষ করে উপদেষ্টা ফারুকীকে পদত্যাগের জন্য যে আহ্বান জানানো হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার ইস্যুতে তাদের যে অবস্থান ছিল, এর পাশাপাশি আর বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু বড় কোনো ঘটনা ঘটাইতে পারে নাই, যেটা আওয়ামী লীগের বেলা হয়। এখন আওয়ামী লীগের ইস্যুতে বরাবরই বলি যে এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সমর্থকের বাহিরে যারাই আছেন, আওয়ামী লীগের ইস্যুতে সবাই একজোট হয়। এটা একটা প্রধান কারণ সবার মনে একটা ভয় কাজ করে, এই আওয়ামী লীগ ফিরে আসলে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটার কারণে তারা সবাই একত্রিত হয়েছে। বাট এর বাহিরে যে ইস্যুগুলো আছে, সেখানে কিন্তু খুব বড় ধরনের সফলতা আমরা কোথাও দেখতে পাইনি। বরঞ্চ প্রথম আলোর অফিসের সামনে থেকে জিয়াফত অনুষ্ঠানে সেনাবাহিনী সবাইকে সেখান থেকে বিতাড়িত করেছে। বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, পাল্টা রিয়েকশনও হয়েছে। এছাড়া আপনি যদি দেখেন যে গেল কয়েকদিন যাবৎ যে ঘটনাগুলো, এগুলো নিয়ে সরকার শক্তভাবে কিন্তু অবস্থান নিতে যাচ্ছে। ডেভিল হান্ট শুরু হয়েছে, মব জাস্টিস, রাস্তায় এসে যে কোনো কিছু ঘটাই দেওয়া করার ব্যাপারে মাস্টারমাইন্ড মাহফুজ শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন। ডক্টর ইউনূসের সরকারও শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন। এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন স্ট্যাটাসের পরেও মনির হায়দার নামক একজন সাংবাদিককে ডক্টর ইউনূসের সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে এই যে বিডিআর এর সদস্যরা, তাদের পরিবারের সদস্যরা, ইভেন জনতাকে যে ঢাকায় আসতে বলছেন গতকালকে, আসার পর কি ঘটবে? তারা কি বুলডোজার নিয়ে আসিফ নজরুলের মন্ত্রণালয়ের দিকে যাবে, নাকি তারা ধরেন বুলডোজার নিয়ে আসিফ নজরুলের বাড়ির দিকে যাবে, নাকি তারা আজকে আবার শাহবাগ বা রাজপথ দখল করবে? এছাড়াও আসিফ নজরুলের শাশুড়ি মেহের আফরোজ শাওনকে নিয়েও সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও বানিয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখন আমরা দুইটা সরকারের ক্ল্যাশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অনলাইন গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে বাংলাদেশে থাকা অরিজিনাল গভর্নমেন্ট। তো মাঝে মাঝে আওয়ামী লীগের ইস্যুতে অনলাইন গভর্নমেন্ট খুব বড় ধরনের সফলতা পেলেও মাঠের যে গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে খুব বেশি সফলতা কিন্তু পাচ্ছে না। আসিফ নজরুল সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, বিভিন্ন তথ্য কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। যদিও এই বিষয়গুলোতে সরকার কিছুটা বিব্রত। তা আপনার কি মনে হয় যে আজকে আসলে কি ঘটতে যাচ্ছে? যেই জনতা রাস্তায় নামবে, তাদেরকে কি সেনাবাহিনী মোকাবেলা করবে, নাকি আমরা 32-এর মতন আরো একটা ঘটনা আসিফ নজরুলের সাথে দেখতে পাবো? আমার ধারণা কিছুই হবে না, এটা সমাবেশ হতে পারে। কারণ গত 6 মাসের ডেটাবেস বলছে আওয়ামী লীগের ইস্যু ছাড়া এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির সাথে সম্মিলিত কোনো প্রোগ্রাম বা বিশাল একটা আয়োজন, বড় ধরনের একটা জমায়েত, আলাদা কোনো কাজে কিন্তু মানে এখানে করতে পারে নাই। উপদেষ্টা ফারুকী নিয়ে অনেক তারা নাড়াচাড়া করছে, বাট সরকার রাইখা দিছে। তো দেখা যাক কি হয়, আজকে অপেক্ষা করছি। ভালো থাকুন। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে টানাটানি, পাল্টাপাল্টি কর্মসূচি, একটা বিশৃঙ্খল অবস্থা। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে বাংলাদেশে এরকম একটি গণঅভ্যুত্থান হইল, তাদের প্রতি মানুষের কি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সেটা দেখা গেল ওই যে যখন নাকি ত্রাণের জন্য টিএসসিতে আহ্বান জানানো হলো, তখন সম্ভবত কোন একটা জেলার কোন এক অঞ্চলে বন্যার জন্য, সিলেট সহ ওই অঞ্চলগুলোতে, তখন মানুষ লাইন দিয়ে ত্রাণ দিচ্ছিল। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে ভাই আর দরকার নেই, আপনারা বরং আমাদের বাস ট্রাক দেন, এই যে ত্রাণ জমা হয়েছে এই ত্রাণের পাহাড় আমরা টানতে পারতেছি না। 4-5 কোটি টাকা মানুষ, মানে মহিলারা দেখলাম যে হাতের বালা খুললো, মানে সোনার চেন গলা থেকে খুলে, আংটি, যার যা আছে, একটা রিক্সাওয়ালা পর্যন্ত তার সবকিছু দিয়ে দিল। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের পর তাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা। আজকে ক্রমেই কিছু কিছু ঘটনা একেবারেই মানে সেই জায়গাটার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। কেন আমি বুঝতে পারছি না দর্শক, এটা কি নেতৃত্বের দোষ নাকি রক্তের দোষ বুঝতে পারছি না। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 284 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিপাকে পড়েছে কেন্দ্র।
কেন্দ্রেই একেবারে এই যে রূপায়ণ টাওয়ারে ঢাকায়, সেখানেই মারামারি পিটাপিটি। কি অবস্থা! গত শনিবার কমিটি ঘোষণা পর কমিটি বাতিলের দাবিতে আন্দোলনের নামে ছাত্রদের একটি পক্ষ মহাসড়ক ও রেলপথ অবরোধের পর সোমবার রাতে সেই কমিটি স্থগিত করে কেন্দ্র। এরপর স্থগিত কমিটি বহালের দাবিতে আজ মঙ্গলবার মহাসড়ক অবরোধের ঘোষণা দেয় অপরপক্ষ। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা এক চিঠিতে আগামী 6 মাসের জন্য 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও এটিএম মুশফিককে মুখপাত্র করা হয়। এরপর কমিটিতে ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে এক পক্ষ আন্দোলনের নামে। সিরাজগঞ্জের শিক্ষার্থীরা বলছেন যে গত বছরের 1 আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সদস্য একটি সমন্বয় কমিটি হয়। মূলত সেই কমিটির নেতৃত্বে জেলায় আন্দোলন পরিচালিত হচ্ছে। ওই 11 জনের কয়েকজনকে ঘোষিত কমিটিতে রাখা হয়নি। এর জেরে ওই কমিটি নিয়ে প্রশ্ন ওঠে। এই যে প্রশ্ন উঠছে, কেন রাখা হচ্ছে, কেন বাদ দেওয়া হচ্ছে, কেন এত আয়োজন, কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি এত কারো আগ্রহ, এটা মানে অনেকে মনে করেন যে তারা সরকার প্রশাসনের একটা অংশ, সুতরাং এই দলে যোগ দিলে বা সংগঠনে যোগ দিলে মানে প্রশাসন থেকে কিছু সুবিধা পাওয়া যাবে, তারা প্রভাব বিস্তার করতে পারবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। সেই কারণেই কিন্তু এই আকর্ষণ। যেমন ছাত্রলীগের মানে কমিটি বেচা কেনা হইতো, পদ বেচা কেনা হইতো, তো এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ওই লাইনে চলে গেল কিনা আমার ঘোর সন্দেহ হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাবার 6 মাস পার হয়েছে, কিন্তু নানা ইস্যুতে অস্থিরতা দেশে। এর পেছনে পালিয়ে থাকা আওয়ামী লীগের ষড়যন্ত্রই দেখছেন রাজনীতিবিদরা। তবে তাদের নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করে বিএনপি। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। ছাত্র জনতার প্রবল আন্দোলনে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনার মন্ত্রী এমপিরা। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পরও স্বাচ্ছন্দ্যে অনেকের পালিয়ে যাবার খবর এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এসব ঘটনা একই সূত্রে গাঁথা বলেই সন্দেহ করছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। দেশে চলমান পরিস্থিতি নিয়ে পরামর্শ জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার দেখা করে বিএনপির হাই প্রোফাইল প্রতিনিধি দল। তাদের দাবি, দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা নানা ষড়যন্ত্রে তৎপরতা চালাচ্ছেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া আনার দাবিও তাদের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। ছাত্র জনতার পক্ষ থেকেও অপকর্মের জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা এবং দলটিকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি? একটি রাজনৈতিক দলের কাজ না অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তো এই ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে। আর আওয়ামী লীগের বিগত দিনের যে কর্মকাণ্ড, তাতে আমার দৃঢ় ধারণা এই দলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন হিসেবে সংগঠনের বিচার করার জন্য যদি আইনি প্রক্রিয়াটা গ্রহণ করা যায় এবং বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়, জনগণ সেটা মেনে নেবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে জনতার আদালতে মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। বাংলাদেশের দুঃশাসন এবং দীর্ঘ ফেসিবাদের যে চর্চা তারা করেছে, তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। তো সুতরাং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে সেটাই বহাল আছে। এ অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কি পারবে না, এই প্রশ্নের ফয়সালার ভার জনগণের উপরই ছেড়ে দিচ্ছেন বিএনপি নেতারা। নির্যাতন, গুম, খুন, মানি লন্ডারিং, বিরোধী দলেরকে দমন করা, সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করা, এসব ব্যাপারে তাদের যে অতীতের রেকর্ড, সুতরাং এই দল আবার জনগণের সহায়তা পাবে বলে আমার মনে হয় না। তবে বাংলাদেশের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা স্বাগতম জানাচ্ছে না, ওয়েলকাম করছে না। তাদের প্রশ্ন যে এত গণহত্যা করার পরেও কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে? নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।